প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর রাসায়নিক বিক্রিয়ার অধ্যায়ের দ্বিতীয় পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা ইতোমধ্যে আমার অষ্টম শ্রেণীর রাসায়নিক বিক্রিয়ার প্রথম ভিডিওটি দেখেছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক উপকারী হবে বলে আমরা আশা রাখছি। এবং যারা আজকে এই ভিডিওটি প্রথম দেখছো, আমাদের প্রথম ভিডিওটি দেখোনি, তাদের দৃষ্টি আকর্ষণ করছি তোমরা অবশ্যই আমাদের প্রথম ভিডিওটি দেখে তারপর এই ভিডিওটি দেখবা, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের সামনে যে কয়েকটি টপিক নিয়ে উপস্থিত হয়েছি সেটি আমরা খুব অল্প সময়ের জন্য তোমাদের সামনে আজকে অবস্থান করব। প্রথমে আমরা তোমাদেরকে বীজোজন বিক্রিয়া নিয়ে কিছু কথা বলতে চেষ্টা করব। তারপরে আমাদের রাসায়নিক বিক্রিয়ায় যে শক্তির রূপান্তর হয়, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটি টাইপ, যেটা আমাদের দৈনন্দিন জীবন সহ সারা বছরই যে আমরা কিভাবে নিজেদেরকে বাঁচিয়ে রাখি, প্রকৃতিতে কিভাবে একটি জিনিস আর একটি জিনিসে রূপান্তরিত হয়, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা অল্প হারে হলেও তোমাদের সামনে কথা বলতে চেষ্টা করব। তৃতীয়ত, আমরা শুষ্ক কোষ, অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই শুষ্ক কোষ নিয়ে অনেক খেলাধুলা করো, কিন্তু এটা কিভাবে কাজ করে সে বিষয়টা তোমাদেরকে এখানে আমাদেরকে অবশ্যই জানাতে হবে এবং তোমাদেরকে জানতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, অনেক সময় JSC পরীক্ষাতে এটা তোমাদের এসে থাকে। আর এই অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং আলোচিত টপিক হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, যেটা নিয়ে তোমাদের সামনে খুব মজা করব আমরা। তো চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের মজার ক্লাসে চলে যাই। তো এই প্রথমেই আমরা তোমাদের সামনে বীজোজন বিক্রিয়া সম্পর্কে বলতে চেষ্টা করছি। তোমরা খেয়াল করে দেখো, এটা হচ্ছে চুনা পাথর বা ক্যালসিয়াম কার্বনেট। এই চুনা পাথরে যদি তাপ প্রয়োগ করা হয়, তাহলে ক্যালসিয়াম অক্সাইড, যেটা চুন নামে পরিচিত, এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো বিক্রিয়ক ছিল একটি, তাপ প্রয়োগের ফলে উৎপাদ হয়েছে দুটি। তো যে রাসায়নিক বিক্রিয়ায় একটি উৎপাদ ভেঙে, একটি বিক্রিয়ক ভেঙে, যে রাসায়নিক বিক্রিয়ায় একটি বিক্রিয়ক ভেঙে দুই বা ততোধিক, যে রাসায়নিক বিক্রিয়ায় একটি বিক্রিয়ক ভেঙে দুই বা ততোধিক, কমপক্ষে দুটি হতে হবে, উৎপাদ পদার্থ হবে কমপক্ষে দুটি, তারও বেশি হতে পারে, এইরকম যে রাসায়নিক বিক্রিয়া সংগঠন হয় তাকে আমরা বীজোজন বিক্রিয়া বলবো। তো তোমরা খেয়াল করে দেখো, আমাদের প্রথম বিক্রিয়ক ছিল কয়টা? একটা, শুধুমাত্র ক্যালসিয়াম কার্বনেট। দ্বিতীয় বিক্রিয়ায় আমাদের উৎপাদ কয়টা? একটা। তৃতীয় বিক্রিয়াতে আমাদের উৎপাদ একটা। এই বিক্রিয়ক থেকেও আমাদের দুটি উৎপাদ তৈরি হয়েছে, এই বিক্রিয়ক থেকেও আমাদের দুটি উৎপাদ তৈরি হচ্ছে, এই বিক্রিয়ক থেকেও দুইটি, এই বিক্রিয়ক থেকে দুটি। অর্থাৎ আমরা এখানে যে চারটি উদাহরণ দিয়েছি শিক্ষার্থী বন্ধুরা, সেই চারটি উদাহরণেই তোমাদের উৎপাদ পদার্থ হচ্ছে দুইটি। তাহলে যে আমরা এই থেকে বলতে পারি যে যেহেতু একটি পদার্থ ভেঙে একাধিক পদার্থ উৎপন্ন করেছে, অতএব এটাকে আমরা বীজোজন বিক্রিয়া বলতে পারি। তো এই বীজোজন বিক্রিয়া অত্যন্ত গুরুত্ব রয়েছে শিক্ষার্থী বন্ধুরা। এখন এই যে এখানে আমি একটা টেস্ট টিউব নিয়েছি, টেস্ট টিউবের মাঝে ক্যালসিয়াম কার্বনেট নিয়েছি। ক্যালসিয়াম কার্বনেটে যদি তাপ প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু এটা ভেঙে যায়, অর্থাৎ অন্য পদার্থে রূপান্তরিত হয়। কী পদার্থে? ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। যেহেতু কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় পদার্থ, এটা একটি গ্যাসীয় পদার্থ, অর্থাৎ এই নল দিয়ে সেটা বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে এইখানে আমরা নিয়েছি চুনের পানি, অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, চুনের পানি। তো ঘটনাটা হচ্ছে, চুনের পানি তোমরা জানো, নিশ্চয় দেখেছো, চুনকে যদি আমরা পানিতে ভিজিয়ে রাখি, তাহলে পরিষ্কার স্বচ্ছ একটি চুনের পানি উৎপন্ন হয়, চুনের পানি উৎপন্ন হয়। সেই চুনের পানি কিন্তু একেবারে সাধারণ পানির মতনই স্বচ্ছ। তো আমরা যদি চুনের পানি নিই, ক্যালসিয়াম চুনের পানি নিলাম, এই চুনের পানির ভিতরে এইখান দিয়ে নল দিয়ে আমাদের কি কার্বন ডাইঅক্সাইড আসলো। কি আসলো? কার্বন ডাইঅক্সাইড। এখান থেকে কী আসছে? কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইড আসলো। তাহলে কি উৎপন্ন করবে শিক্ষার্থী বন্ধুরা? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট আর ঘুরিয়ে পানি উৎপন্ন করবে। তাহলে দেখো, এই ক্যালসিয়াম কার্বনেট পানিতে অদ্রবণীয়, পানিতে অদ্রবণীয়, পানিতে অদ্রবণীয়। এই ক্যালসিয়াম কার্বনেট পানিতে অদ্রবণীয়, অর্থাৎ পানি কোনোভাবে এই ক্যালসিয়াম কার্বনেটকে দ্রবীভূত করতে পারবে না। তখন কি হবে? এই পানির মাঝে ক্যালসিয়াম কার্বনেটের বর্ণটা একটু সাদা টাইপের,
ক্যালসিয়াম কার্বনেটের বর্ণটা সাদা টাইপের। তখন পানির যে স্বচ্ছ অবস্থাটা ছিল সেই স্বচ্ছ অবস্থাটা এই ক্যালসিয়াম কার্বনেটের উপস্থিতির কারণে চেঞ্জ হয়ে গিয়ে ঘোলাটে হয়ে যাবে। আমাদের অনেক সময় প্রশ্ন হতে পারে শিক্ষার্থীবৃন্দ যে এই বিক্রিয়ায় যে গ্যাসটা উৎপন্ন হয়েছে সেই গ্যাসটি যদি চুনের পানির ভিতর দিয়ে চালনা করা হয় তাহলে চুনের পানি ঘোলা হয় কেন, এরকম প্রশ্ন হতে পারে। অর্থাৎ এখানে চুনের পানি আর কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে পানিতে অদ্রবণে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করার দরুন বা কারণেই এই চুনের পানিটা ঘোলা হয়েছে। এখানে যদি বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করা হয় তাহলে এই ক্যালসিয়াম কার্বনেট আর চুনের পানির ভিতর যদি আরও বেশি পরিমাণে কি করা হয়, কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করা হয়, তাহলে সেখানে ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট উৎপন্ন করে। ক্যালসিয়াম হাইড্রোজেন যেটা পানিতে দ্রবণীয়, যেটা পানিতে দ্রবণীয়। অর্থাৎ এখানে যদি কম পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করা হয় তাহলে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করবে, তখন পানিটা ঘোলা থাকবে। এই ঘোলাটে পানির ভিতর যদি আরও দীর্ঘ সময় ধরে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করা হয় তাহলে সেটা ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন না করে ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট বা বাইকার্বনেট উৎপন্ন করবে। আর এই বাইকার্বনেটটা এখন যে বাইকার্বনেটটা উৎপন্ন হয়েছে দীর্ঘক্ষণ ধরে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করার ফলে যে ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেটটা উৎপন্ন হয়েছে এটা পানিতে দ্রবীভূত, যার কারণে পানিটা ঘোলা পানিটা এবার পরিষ্কার হয়ে গেল। তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে কি যে চুনের পানির ভিতরে যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করা হয় তাহলে ঘোলাটে হবে, আর যদি অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করা হয় তাহলে ঘোলাটে পানি আবার পরিষ্কার হয়ে যাবে। এই প্রশ্নটা আমাদের অনেক সময় হয়ে থাকে শিক্ষার্থীবৃন্দ। তো এবার তোমরা খেয়াল করো, কপার কার্বনেটে যদি তাপ প্রয়োগ করি তাহলে কি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন, অর্থাৎ এই যেখান থেকেই আমরা কার্বন ডাইঅক্সাইড পাই না কেন তাদের প্রত্যেকের ধরনের এখন আমরা নিশ্চিত হব যে এটা কার্বন ডাইঅক্সাইড ঠিক, এটা কার্বন ডাইঅক্সাইড ঠিক কি না। যদি এই বিক্রিয়াটা আমরা দেখি তাহলে যখন আমরা এই কার্বন ডাইঅক্সাইড পাবো তখন যদি আমরা এখানে জ্বলন্ত কাঠি ধরা যায়, তাহলে কাঠিটা কিন্তু নিভিয়ে যাবে। তো শিক্ষার্থীবৃন্দ তোমরা কিন্তু জানো কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিজে জ্বলে না, আবার অন্যকে জ্বলতে সাহায্যও করে না, বরং আগুনকে নিভিয়ে দিতে সাহায্য। যেমন দুর্ঘটনা কবলিত অর্থাৎ আগুন ধরেছে এই সমস্ত জায়গায় অগ্নি নির্বাপক হিসাবে কিন্তু আমাদের সিলিন্ডারে ভরে কার্বন ডাইঅক্সাইডকেই রাখা হয়। অর্থাৎ এইভাবে যদি আমরা কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটাই এবং রাসায়নিক বিক্রিয়ার ফলে যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করতে পারি আমরা, তাহলে সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাস অগ্নি নির্বাপক হিসাবে কাজ করে থাকে। আবার পরিবেশের জন্য কিছুটা ক্ষতি করে, কারণ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বাতাসে বৃদ্ধি পায় তাহলে তাপ ধারণ ক্ষমতা অর্থাৎ তাপকে ধরে রাখার প্রবণতা বৃদ্ধি পাবে, তখন কিন্তু বায়ুমণ্ডল আস্তে আস্তে উষ্ণ হবে। অর্থাৎ এই সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলোরই মানে আমরা যদি ব্যবহারের দিক থেকে যাই তাহলে এদের গুড সাইড এবং ব্যাড সাইড দুটোই রয়েছে। তাহলে আমাদের যেটা ভালো সাইড রয়েছে সেটাকে আমরা ভালো হিসাবে ব্যবহার করব, আর যেটা ব্যাড সাইড রয়েছে সেটা যাতে করে না আসে, যার কারণে আমরা সেটাকে এড়িয়ে যেতে চেষ্টা করব। তৃতীয় নম্বরে দেখো তোমরা পটাশিয়াম ক্লোরেট, এটি একটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেটে যদি তাপ প্রয়োগ করা যায় পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন উৎপন্ন করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অক্সিজেন উৎপন্ন করে মানে কি, এটা আমাদের জীব জন্তুকে ভালো মতো বেঁচে থাকতে সাহায্য করবে। তো এইটা আমাদের ন্যাচারালি তো আমরা অক্সিজেন পাই, এই বিক্রিয়াটা যারা ডুবুরি হিসাবে কাজ করে, তাদের জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটি বিক্রিয়া। এখন আমরা এই বিক্রিয়া অক্সিজেন উৎপন্ন হয় কি না কীভাবে বুঝবো? যখন আমরা এই বিক্রিয়াটা সংঘটিত করবো একটা টেস্ট টিউবে যদি এরকম করে কি আমরা পটাশিয়াম ক্লোরেট নিয়ে যদি তাপ প্রয়োগ করি তাহলে পটাশিয়াম ক্লোরাইড এখানে থেকে যাবে আর এইখান দিয়ে অক্সিজেন গ্যাস বেরিয়ে যাবে। এখন এইখানে যদি আমরা একটি জ্বলন্ত খড়ি ধরি আমরা বা কাঠি ধরি, তাহলে দেখা যাবে কি যে কাঠিটা নিভিয়ে না গিয়ে আগুনের যে শিখাটা উৎপন্ন হয়েছিল সেই শিখাটা কিন্তু একটু বেশি পরিমাণে উৎপন্ন হচ্ছে, অর্থাৎ শিখাটা ছোট ছিল এবার শিখাটা বড় হয়ে গেছে।
এখান থেকে প্রমাণিত হয়, এবং কাঠিটা সম্পূর্ণরূপে পুড়ে যাবে। তো এখান থেকে প্রমাণিত হয় যে অক্সিজেন নিজে জ্বলে না, কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে। অর্থাৎ অক্সিজেন এই জ্বলন্ত কাঠি, অর্থাৎ এখানে আগুন ধরানোই রয়েছে, এই আগুন ধরানো কাঠিটাকে আরও বেশি প্রজ্বলিত করে তাকে শেষ পর্যন্ত পুড়ে যেতে সাহায্য করবে। এবার আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইডে যদি তাপ প্রয়োগ করি, তাহলে অ্যামোনিয়া গ্যাস এবং HCl উৎপন্ন হয়। অর্থাৎ এই অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়েছে কিনা আমরা এটা কিভাবে বুঝব? তো শিক্ষার্থী বন্ধুরা, এই অ্যামোনিয়া গ্যাসের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যে এই একটি ঝাঁঝালো গন্ধ রয়েছে। গন্ধটা কেমন? যেমন ইউরিয়ার দোকানে এক ধরনের গন্ধ আছে না, খুব ঝাঁঝালো টাইপের, গণ শৌচাগারে এক ধরনের যে গন্ধ রয়েছে খুব ঝাঁঝালো টাইপের, এগুলো সবই অ্যামোনিয়ার জাত পদার্থ থেকে, অর্থাৎ অ্যামোনিয়া থেকেই এটার গন্ধটা আসে। অর্থাৎ অ্যামোনিয়ার একটি তীব্র ঝাঁঝালো গন্ধ রয়েছে। তাহলে যখন আমরা এটা অ্যামোনিয়া গ্যাসটা উৎপন্ন করবে, তখন আমরা অনায়াসে বুঝতে পারবো যে এই ঘরের মধ্যে একটি তীব্র ঝাঁঝালো, অর্থাৎ সারের দোকানে যে গন্ধ হয় সেই ধরনের গন্ধটা আমরা অনুভব করব। তাহলে যখন আমরা এই গন্ধটা অনুভব করব, তখন আমরা বুঝবো এখানে কি অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা বলতেই পারি যে এই সমস্ত বিক্রিয়াগুলো আমাদের কি দৈনন্দিন জীবনেও কাজে আসে। কোনটা? এই যে কার্বন ডাইঅক্সাইড যেখান থেকে উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা অগ্নি নির্বাপক হিসেবে ব্যবহার করতে পারি। যেখানে আমাদের অক্সিজেন উৎপন্ন হচ্ছে সেখান থেকে আমরা ডুবুরিদের অক্সিজেন সরবরাহ কাজে ব্যবহার করতে পারি। যেখান থেকে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে সেটাকে ইউরিয়া সার উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে প্রত্যেকটি রাসায়নিক বিক্রিয়ার ব্যবহারিক জীবনে বা বাস্তব জীবনে প্রয়োগ রয়েছে। তো তোমরা এবং বিয়োজন বিক্রিয়া তোমাদের বই আরও রয়েছে, সেগুলোকে দেখো, খুঁজো এবং বাস্তব প্রয়োগ কোথায় কোথায় রয়েছে সেটা জানতে চেষ্টা করো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবার আমরা রাসায়নিক বিক্রিয়ায় যে শক্তির রূপান্তর হয় সেটা নিয়ে আমরা কথা বলতে চেষ্টা করব। তো তোমাদের সামনে আমি একটু গল্প শুনে শিক্ষার্থীবৃন্দরা, আমরা প্রতিনিয়ত খাবার খাই তো এই খাবারটা আমরা কিন্তু কঠিন অর্থাৎ জটিল যৌগ হিসাবে খাই। যেমন ভাত খাই, রুটি খাই, এরকম অনেক মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি ইত্যাদি খাই। তাহলে আমরা এটা কেন খাই? তোমাদের কাছে এটা প্রশ্ন আমার, যে আমরা এটা কেন খাই? নিশ্চয় এর খাওয়ার পেছনে একটি উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যটা কি? অর্থাৎ প্রতিটি খাবারে, অর্থাৎ প্রতিটি বস্তুতে কিছু শক্তি সঞ্চিত থাকে, এই শক্তিটাকে, যে সঞ্চিত শক্তি, সেই সঞ্চিত শক্তিকে বলা হয় রাসায়নিক শক্তি। অর্থাৎ পদার্থের মধ্যে রাসায়নিক শক্তি আছে। কি হয়েছে? তো এবার তোমাদের সামনে আমরা রাসায়নিক বিক্রিয়ায় যে শক্তির রূপান্তর হয় সে বিষয়ে একটু কথা বলার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই কিন্তু প্রতিনিয়ত খাবার খাও, বিভিন্ন ধরনের খাবার খাও, বাজার থেকে, বাসার থেকে, ইত্যাদি ইত্যাদি জায়গা থেকে তোমরা অনেক খাবার খাও। এই খাবারটা কেন খাও? এই খাবারটা যদি আমরা না খাই তাহলে আমাদের কি হতে পারে? খেয়াল করে দেখো, যখন রমজান মাস হয় আমাদের সামনে আসে, তখন কিন্তু যখন বিকেল বেলায় অর্থাৎ 4টা-5টার পরে আমরা কিন্তু ক্লান্তি অনুভব করি। কেন ক্লান্তি অনুভব করি? কারণ আমাদের এই দেহের মধ্যে শক্তির ঘাটতি তৈরি হয়। আবার যখন আমরা ইফতারির পর ইফতারি করে নিই এবং ইফতারির পরে তখন কিন্তু ধীরে ধীরে আমাদের দেহের মধ্যে শক্তিটা আবার পুনরুদ্ধার করে শক্তি। তাহলে এই শক্তিটা আমরা কোত্থেকে পেলাম? খাবার থেকে পেলাম। তার মানে কি খাবারের ভিতরে কি রয়েছে? শক্তি রয়েছে। এই খাবারের ভিতরে, যে কোনো পদার্থের ভিতরে যে শক্তিটা রয়েছে সেই শক্তিটাকে আমরা বলে থাকি রাসায়নিক শক্তি। তার মানে এই রাসায়নিক শক্তিটা রূপান্তরিত হয়ে আমরা আমাদের দেহে কি পাই? শক্তি পাই। আমাদের দেহ কি খাবার সরাসরি গ্রহণ করতে পারে না, খাবার থেকে উৎপাদিত শক্তিটা গ্রহণ করতে পারে। তো আমরা দেখব এবার কিভাবে শক্তি রূপান্তর ঘটে। তোমরা যেমন বাসাতে মোম আছে, এই যে আমাদের মোমের সংকেত লিখে রেখেছি অক্স, এই মোমকে তোমরা যদি অক্সিজেনে অর্থাৎ পুড়াও, তাহলে ভেবে দেখো, যদি মোমকে তোমরা পুড়াও তাহলে কি ঘটে? মোমবাতির মাঝে একটি সলতে রয়েছে, অর্থাৎ সুতা রয়েছে, এই সুতাতে তোমরা আগুন ধরিয়ে দাও, আগুন ধরানোর ফলে কি হয়? ঘর আলোকিত হয়। তারপরে মোমবাতির আশপাশে তুমি কিছুটা তাপ পাচ্ছ। আবার মোমবাতির ওই যে সুতা ছিল, ওই সুতার ওইখানে কিছু পানির মতো পদার্থ দেখতে পাওয়া যায়, যেটা ধীরে ধীরে জলীয় বাষ্পে পরিণত হয় এবং এক সময় দেখা যায় এই মোমবাতিটা কি হচ্ছে? শেষ হয়ে গেছে। তাহলে মোমবাতিটা কোথায় গেল? মোমবাতিকে আমরা জ্বালালাম, জ্বালানোর ফলে কার্বন ডাইঅক্সাইড, পানি,
তাপ এবং আলো অর্থাৎ এই যে শক্তি রূপান্তর হয়ে অন্য কোথাও চলে গেছে, যার কারণে মোমবাতিটা ধীরে ধীরে নিঃশেষিত হয়ে গেছে। অনুরূপভাবে আমরা যদি লেবুর রস নিই শিক্ষার্থী বন্ধুরা, লেবুর রস নিয়ে ওর মধ্যে খাবার সোডা দিবা। এখন তো খাবার সোডা তোমাদের বাসায় অ্যাভেলেবল রয়েছে, কারণ তোমাদের মায়েরা যখন বিভিন্ন ধরনের শাক রান্না করে তখন সেই শাকের মধ্যে কিন্তু খাবার সোডা ব্যবহার করে। যেহেতু খাবার সোডা তোমাদের বাসায় রয়েছে, অতএব এই খাবার সোডার মাঝে তুমি লেবুর রস দিতে চেষ্টা করো, দেখবা ওই লেবুর রস এবং খাবার সোডা একত্রিত করলে এক ধরনের বুদবুদ তৈরি হবে, অর্থাৎ এক ধরনের গ্যাস। যেমনটা তোমরা যখন আরসি কোলা, পেপসি কোলা বা 7 আপের বোতল খোলো তখন যেমন ধরনের এক ধরনের বুদবুদ তৈরি হয়, সেই ধরনের বুদবুদ তোমরা এখানে দেখতে পাবে। এই বুদবুদটা কিসের? কার্বন ডাইঅক্সাইডের। এই বুদবুদটা কিসের? কার্বন ডাইঅক্সাইডের। এই যে কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ গ্যাস তৈরি হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দুরা, লেবুর রসে সাইট্রিক অ্যাসিড থাকে। কি থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে। লেবুর রসে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড রয়েছে। আর খাবার সোডাকে আমরা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বলে থাকি বা বাইকার্বনেট বলে থাকি, সোডিয়াম বাইকার্বনেট বলে থাকি। এইটা একে অপরের সাথে যদি বিক্রিয়া করে তাহলে সোডিয়াম সাইট্রেট এটা এক ধরনের লবণ। সোডিয়াম সাইট্রেট এক ধরনের লবণ, আর কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন করে। এখন ঘটনা হচ্ছে প্রতিটি অ্যাসিডের কিন্তু দুটি অংশ রয়েছে। প্রতিটি অ্যাসিডের দুটি অংশ রয়েছে। কি? একটি ঋণাত্মক অংশ আর একটি ধনাত্মক অংশ। এটা হচ্ছে সাইট্রেট যৌগমূলক, আর এটা হচ্ছে কি? হাইড্রোজেন আয়ন। অর্থাৎ তুমি যদি প্রতিটি অ্যাসিডকে যদি ভাঙো তাহলে সেখান থেকে দুটি অংশ পাবে। কি? একটা পাবে কি ধনাত্মক অংশ, একটা পাবে ঋণাত্মক অংশ। উদাহরণ হিসেবে তোমাদের সামনে আমরা দিতে পারি, যদি সালফিউরিক অ্যাসিডকে তুমি পানিতে দাও তাহলে কি পাবা? দুটা হাইড্রোজেন আয়ন পাবা আর একটা সালফেট আয়ন পাবা। যদি তুমি কার্বনিক অ্যাসিডকে পানিতে দাও তাহলে কি পাবা? দুটা হাইড্রোজেন আয়ন পাবা আর একটা কার্বনেট পাবা। যদি তুমি নাইট্রিক অ্যাসিডকে পানিতে দাও তাহলে একটি হাইড্রোজেন আয়ন পাবা আর একটি নাইট্রেট অংশ পাবা। অর্থাৎ তোমরা খেয়াল করে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে সালফেট, কার্বনেট এবং নাইট্রেট এগুলো কি? যৌগমূলক। এগুলো আমরা যৌগমূলক হিসেবে আমরা প্রথম লেকচারে আমাদের প্রথম যে ভিডিও ছিল সেই ভিডিওতে যৌগমূলক সম্পর্কে আমরা তোমাদের সামনে বলেছিলাম। এই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে যদি তোমরা এর আগের ভিডিওটা আমাদের না দেখো তাহলে এই ভিডিওটা দেখলে তোমাদের অনেক সময় বুঝতে অসুবিধা হবে। কাজে তোমরা আগের ভিডিওটা দেখে তারপরে না আমাদের এই ভিডিওটা দেখতে চেষ্টা করবা। তাহলে প্রতিটি অ্যাসিডের দুটি অংশ, একটি ধনাত্মক অংশ আর একটি ঋণাত্মক অংশ। এখন প্রশ্ন হচ্ছে, এই যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এই লবণের কিন্তু প্রকৃতি রয়েছে। লবণ নিরপেক্ষ প্রকৃতির হতে পারে, লবণ অম্লীয় প্রকৃতির হতে পারে, লবণ ক্ষারীয় প্রকৃতির হতে পারে। এই সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এই লবণটা কিন্তু ক্ষারীয় প্রকৃতির। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ক্ষারীয় প্রকৃতির বা অম্লীয় প্রকৃতির আমরা লবণ কীভাবে বুঝবো? তো তোমরা যেহেতু 8-এ পড়ো, 8ম শ্রেণীতে পড়ো, এবছর জেএসসি পরীক্ষা দিবা, স্বাগত জানাচ্ছি তোমাদেরকে নবম শ্রেণীর রসায়নে। নবম শ্রেণীর রসায়নের 10ম অধ্যায় রয়েছে। সেই 10ম অধ্যায়ে ক্ষারীয় লবণ, অম্লীয় লবণ এবং নিরপেক্ষ লবণ সম্পর্কে আমরা তোমাদেরকে বিস্তারিতভাবে জানাতে চেষ্টা করব। ততদিন পর্যন্ত তোমাদেরকে শুধু জেনে থাকতে হবে এবং অপেক্ষা করতে হবে জানার জন্য। তো এই সাইট্রেটের দুটো অংশ, তাহলে আমরা দেখো, খেয়াল করো, এইখান থেকে আমরা কি পাচ্ছি? এই লবণ পাচ্ছি। এই লবণগুলো বা এই যে আলো তাপশক্তিগুলো, এগুলো আমাদের দেহে বিভিন্নভাবে শক্তির যোগান দিয়ে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা তোমাদের সামনে আরও দু একটি উদাহরণ দিতে চাই। যেমন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি আমরা HCl যুক্ত করি, অর্থাৎ ক্ষারীয় লবণ, যদি আমরা কি করি? ক্ষার এবং অ্যাসিডের বিক্রিয়া করে, এটা কি? ক্ষার, বা কেউ ক্ষারকও বলতে পারো। আর এটা কি? অ্যাসিড। এই ক্ষার এবং অ্যাসিড, এবার তোমাদের সামনে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়ার নির্ধারিত চিহ্নিত করে যাব আমরা, এই বিক্রিয়াটার নাম কি এবং এই বিক্রিয়াটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। তো এইখান থেকে আমাদের উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড আর পানি। সোডিয়াম ক্লোরাইড আর পানি। এরকমভাবে আমাদের অ্যাসিড
এই যে ক্ষারক বা অ্যাসিড, ক্ষারক আর অ্যাসিড যদি বিক্রিয়া করে তাহলে লবণ আর পানি উৎপন্ন হয়। তাহলে এটা কি হলো? লবণ আর পানি উৎপন্ন। এই যে আমরা লবণ আর পানি উৎপন্ন হলো, অর্থাৎ ক্ষারক বা ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে যদি লবণ আর পানি উৎপন্ন করে, তাহলে এই বিক্রিয়াটার স্পেশাল নাম হচ্ছে প্রশমন। প্রশমন, প্রশমন বিক্রিয়া। প্রশমন শব্দের অর্থ হচ্ছে নিরপেক্ষ। প্রশমন শব্দের অর্থ হচ্ছে কি? নিরপেক্ষ। এখন কি ধরনের নিরপেক্ষতা আসবে তার মধ্যে? অর্থাৎ ক্ষারের একটি ধর্ম রয়েছে, ক্ষারের একটি ধর্ম রয়েছে, নির্ধারিত একটি ধর্ম রয়েছে। আমরা পরের অধ্যায়ে অম্ল, ক্ষারক, লবণে যখন যাব তখন আমরা ক্ষারের বা ক্ষারকের বা অ্যাসিডের ধর্ম নিয়ে বিস্তারিত কথা বলতে চেষ্টা করব। আবার অ্যাসিডের একটি ধর্ম রয়েছে। এদের দুজনের ধর্ম কিন্তু বিপরীত ধর্মী, বিপরীত ধর্মী। অর্থাৎ এর ধর্ম একরকম, এর ধর্ম একরকম। এর ধর্মের চাইতে এর ধর্মটা সম্পূর্ণটাই আলাদা, অর্থাৎ বিপরীত। এরা দুজনে একে অপরের সাথে বিক্রিয়া করে নিরপেক্ষ লবণ প্রস্তুত করে, অর্থাৎ নিরপেক্ষ লবণ প্রস্তুত করে। অর্থাৎ এই বিক্রিয়াটাকে প্রশমন বিক্রিয়া এই কারণে বলা হচ্ছে যে বিক্রিয়ক পদার্থগুলোর মধ্যে যে ধর্মগুলো থাকে উৎপাদ পদার্থের মাঝে তার কোনো ধর্মই বিরাজ করে না, অর্থাৎ নিরপেক্ষ লবণ প্রস্তুত করে। যার কারণে আমরা এটাকে বলে থাকি কি? প্রশমন বিক্রিয়া। অর্থাৎ তোমরা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা কি বলতে পারো? যে রাসায়নিক বিক্রিয়া একটি অ্যাসিড একটি ক্ষারের সাথে বা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে, তাকে আমরা প্রশমন বিক্রিয়া বলবো। এবং এখানে কিন্তু তাপ উৎপন্ন হয়, তাপও উৎপন্ন হয়। তার মানে যেখান থেকে আমরা তাপ পেলাম তাহলে শক্তির রূপান্তর হয়েছে, অবশ্যই শক্তির রূপান্তর হয়েছে। তার মানে কি? প্রশমন বিক্রিয়া শক্তির রূপান্তর হয়। ওগুলোকে আমরা পার্টিকুলার আমরা রাসায়নিক বিক্রিয়ার নাম দিতে পারলাম না ঠিকই, কিন্তু এইখানে যে রাসায়নিক বিক্রিয়াটা ঘটলো আমাদের, সেই রাসায়নিক বিক্রিয়াটার পার্টিকুলার নাম হচ্ছে প্রশমন। এবং প্রশমন বিক্রিয়াতে তাপ উৎপন্ন হবেই। তোমরা যদি এটা সম্পর্কে জানতে চেষ্টা করো, অপেক্ষা করো, নবম শ্রেণীতে আসলে আমাদের এই সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমরা অবশ্যই শুনতে পাবা বা জানতে পারবা। তো এই যে আমাদের নিরপেক্ষ লবণ উৎপন্ন করলো, পানি উৎপন্ন করলো, অর্থাৎ আমরা যদি তোমরা অনেকেই মনে করতে পারো যে আমরা এইগুলো ক্ষারক যদি তুমি আলাদাভাবে নাও, হাতে নাও, তাহলে তোমার হাত পুড়ে যাবে। যদি অ্যাসিড তুমি নাও, দুষ্ট লোকের অ্যাসিড মেরে মানুষের মুখ ঝলসায় দেয় না, তাহলে অ্যাসিডও আমাদের কী করে? ক্ষতি করে। কিন্তু অ্যাসিড আর ক্ষারক বিক্রিয়া করে যে লবণটা উৎপন্ন হয় সেটা কিন্তু আমাদের কোনো ক্ষতি করে না, অর্থাৎ নিরপেক্ষ লবণ। এবং সেখান থেকে আমরা তাপ শক্তি পাই। তাহলে আমরা প্রশমন বিক্রিয়ায় তাপ পাচ্ছি, অর্থাৎ প্রশমন বিক্রিয়ার মাধ্যমে আমরা শক্তির রূপান্তর ঘটাতেই পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম আরও অনেক উদাহরণ রয়েছে। যেমন তোমাদেরকে মৌমাছিতে হুল ফুটায় না? মৌমাছিতে হুল ফুটায়, তখন কি ব্যথা করে? কেন ব্যথা করে? জলে। কেন জলে? কারণ মৌমাছির হুলে এক ধরনের অ্যাসিড আছে। এবার তুমি যখন তোমাকে মৌমাছিতে হুল ফুটায় তখন তুমি কি করো? দ্রুত বাসার বা তোমার দাদি নানি কি বলে, না জেনে কিন্তু বলে, একটু চুন দেয়। তাহলে মৌমাছির হুলে রয়েছে অ্যাসিড জাতীয় পদার্থ, আর তুমি যে চুনটা দিয়েছো সেই চুনটা ক্ষার। অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে প্রশমনিত করে তোমার ওই জায়গাটাকে ঠান্ডা করে দেয়। এইভাবে আমরা কিন্তু প্রশমন বিক্রিয়ার বাস্তবিক ব্যবহার রয়েছে। আরও অনেক ব্যবহার রয়েছে। কেমন? যেমন তোমার যখন বেশি খাবারের ফলে বা অতিরিক্ত ভাজা খাওয়ার ফলে, ভাজা পোড়া খাওয়ার ফলে যখন তোমার অ্যান্টাসিড অ্যাসিডিটি মানে ফর্ম করে, তখন তুমি কি করো? বাজার থেকে অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাও। শিক্ষার্থী বন্ধু, তোমরা কি জানো যে অ্যান্টাসিডগুলো আসলে কি? অ্যান্টাসিড আসলে ক্ষার জাতীয় পদার্থ। আর তোমার পাকস্থলীতে গ্যাস অতিরিক্ত তৈরি হয়েছে, তাহলে অনেক সময় তোমরা পানি খেতে বলে অনেকে তোমাদেরকে। পানি কেন খেতে বলে? যে অ্যাসিডের যে ধর্ম সেটাকে পানি অনেকটাই কমাতে পারে। যার কারণে দেখবে তোমরা খেয়াল করে যে যদি কাউকে অ্যাসিড আক্রান্ত হয় কেউ, তাহলে তাকে প্রচুর পরিমাণে পানি ঢালতে বলে। তো এরকম প্রশমন বিক্রিয়ার অনেক অনেক বাস্তব ব্যবহার রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সেই প্রশমন বিক্রিয়াগুলোকে খুঁজে খুঁজে বের করো, আর সেগুলোর আমাদের জীবনে কোথায় কোথায় কী ধরনের বাস্তব প্রয়োগ রয়েছে সেগুলো খুঁজতে চেষ্টা করো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা তোমাদের সামনে শুষ্ক কোষ বা ড্রাই সেল, বাজারে প্রচলিত যে ড্রাই সেল। তো তোমরা খেয়াল করে দেখো এই ড্রাই সেলগুলো কী হয়? আমরা যখন একটা খেলনা গাড়িতে এই ড্রাই সেল সেট করে দিই তখন খেলনা গাড়িটা কী করে? চলে।
আবার যখন আমরা টর্চ লাইটে একটি ড্রাই সেল দিয়ে দিই তখন সেখান থেকে কি আলো পায়। অর্থাৎ এই ড্রাই সেলগুলোর ভিতর শক্তি রয়েছে, সেই শক্তিগুলো খেলনা গাড়িকে চালানোর শক্তি হিসাবে রূপান্তরিত হচ্ছে, আবার আলো উৎপন্ন করার ক্ষেত্রেও ব্যবহার হচ্ছে। আবার আমরা ঘড়িতেও আমাদের যে হাতের ঘড়ি, দেওয়ালের যে ঘড়ি, বিভিন্ন ঘড়িতে কিন্তু আমরা ড্রাই সেল ব্যবহার করে থাকি, যার কারণে দেখা যায় যে ওই ড্রাই সেলে কিছু শক্তি রয়েছে, সেই শক্তিটা রূপান্তরিত হয়ে আমাদের এই সমস্ত জিনিসপত্রগুলোকে চালাতে সাহায্য করে। তার মানে কি ড্রাই সেলেও কিন্তু শক্তি রয়েছে, অর্থাৎ কি শক্তি? রাসায়নিক শক্তি। কি শক্তি? রাসায়নিক শক্তি। এই ড্রাই সেলের রাসায়নিক শক্তি অন্য বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হয়ে আমাদের প্রয়োজনে কাজ করতে সাহায্য করছে। তো আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে ড্রাই সেলের গঠন, কীভাবে আমরা ড্রাই সেলটা বানাবো। ড্রাই সেল বানানোর জন্য এরকম সিলিন্ডার আকৃতির একটি দস্তার চোঙ নিতে হবে। দস্তার খোল, দস্তা মানে জিঙ্ক, দস্তা মানে হচ্ছে জিঙ্কের খোল নেব আমরা। এই জিঙ্কের খোলের মাঝে ভিতরে, জিঙ্কের খোলের ভিতরে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড, তারপর কি ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, তারপরে কি কয়লার গুঁড়া বা কার্বন, অর্থাৎ কার্বন বা কয়লার গুঁড়া। তিনটি রাসায়নিক পদার্থ নেব। তিনটি রাসায়নিক পদার্থ নেওয়ার পরে এইগুলোর মাঝে পরিমাণ মতো পানি যুক্ত করব আমরা। পরিমাণ মতো পানি যুক্ত করে আমরা এক ধরনের পেস্ট বা লেই তৈরি করব। অর্থাৎ আমরা যে টুথপেস্টের যে পেস্ট দেখে থাকি, এই ধরনের এক ধরনের জেলি টাইপের পদার্থ আমরা বানাতে চেষ্টা করব। তারপরে এই জেলি টাইপের পদার্থ বানিয়ে এটাকে আমরা কি করব? ভর্তি করে দেব শিক্ষার্থীবৃন্দরা। ভর্তি করে দেওয়ার পরে এবার কি করব? ভর্তি করার একটু আগেই আমরা এর ভিতরে একটি কার্বনের দণ্ড নেব। কিসের দণ্ড? কার্বন বা গ্রাফাইট দণ্ড নেব। এবং এই দণ্ডটাকে এমনভাবে আমরা এই দস্তার ভিতরে রাখবো শিক্ষার্থীবৃন্দ, যাতে করে এরা একদম নিচে সংস্পর্শ না করে। নিচে সংস্পর্শ করলে আমাদের যে রাসায়নিক বিক্রিয়া রয়েছে, সেই রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হতে অসুবিধা তৈরি করবে। এবার আমরা পেস্ট দিয়ে পরিপূর্ণ করে দেবো। পেস্ট দিয়ে পরিপূর্ণ করে দেওয়ার পরে আমরা এই ফাঁকে পিচ দিব। কিছু পিচ, রাস্তায় যে আমরা পিচ ব্যবহার করি সেই পিচ দিব। কেন পিচ দিব? যাতে করে এর মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে, সেই রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার ফলে কোনো শক্তি এই ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে, যার কারণে আমরা পিচ ব্যবহার করব। এবার এই কার্বন দণ্ডের উপর একটা ধাতব টুপি ব্যবহার করব আমরা। ধাতব টুপি যে কোনো ধাতব পদার্থের হতে পারে। তোমরা খেয়াল করে দেখো, ওই ব্যাটারির ঠিক উপরের প্রান্তে একটি চকচকে ধাতব টুপি পরানো থাকে, তার মধ্যে একটি চকের মতন কালো দণ্ড থাকে, ওইটাই গ্রাফাইটের দণ্ড। তাহলে ধাতব টুপি ব্যবহার করুন। এই ধাতব টুপিটা ধনাত্মক অর্থাৎ ক্যাথোড হিসাবে বা ধনাত্মক তড়িৎদ্বার হিসাবে কাজ করে থাকে। আর দস্তার চোঙটা কি করে? ঋণাত্মক অর্থাৎ অ্যানোড হিসাবে কাজ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, ক্যাথোড এবং অ্যানোড এই দুটি জায়গায় এক জায়গায় ইলেকট্রন পাওয়া যায় আর এক জায়গা দিয়ে ইলেকট্রন প্রবেশ করে। অর্থাৎ একটি অ্যানোড দিয়ে বা ক্যাথোডের দুটার মধ্য দিয়ে একটা দিয়ে ইলেকট্রন প্রবেশ করবে আর একটা দিয়ে ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন প্রবেশ এবং বের হয়ে যাওয়ার দরজা বলা হয়ে থাকে। দ্বার মানে তো দরজাই তোমরা সাধারণত জানো। অর্থাৎ একদিক দিয়ে ইলেকট্রন প্রবেশ করবে আর একদিক দিয়ে ইলেকট্রন বের হবে। এবং ইলেকট্রনের প্রবাহ মানেই তো বিদ্যুতের প্রবাহ। আমরা যখন এই তোমাদের বইয়ে যখন বিদ্যুতের অধ্যায় পড়ব, তখন এটা নিয়ে আমরা আরেকটু ভালো করে বলতে চেষ্টা করব। তো যাই হোক, এইভাবে আমরা বানাবো। তারপরে বিভিন্ন ব্র্যান্ড একটি তার ওই ইটার উপরে, অর্থাৎ ব্যাটারিটার উপরে বা কোষটার উপরে কি করে? প্রলেপ লাগিয়ে দিয়ে তার ব্র্যান্ডের নাম প্রচার করে। এইভাবে একটি কোষ শক্তি রূপান্তরের জন্য উপযোগী হয়ে যায়। এবার তখন আমরা কি করে থাকি? এই যে ব্যাটারিটা রয়েছে, এই ব্যাটারিটা কি করি আমরা? ব্যাটারিতে দেখবা তোমরা একদিকে ধনাত্মক প্রান্ত, একদিকে ঋণাত্মক প্রান্ত। উপরের দিকে কি ধনাত্মক আর নিচের দিকে ঋণাত্মক প্রান্ত লিখাই থাকে কিন্তু ব্যাটারিতে, একটা কোষে দেখবো কেন করে। এবার কিন্তু এই বাল্বটা জ্বলে শিক্ষার্থী বন্ধুরা, বাল্বটা জ্বলে না?
ব্যাটারি যদি দুই প্রান্তে তুমি তার দিয়ে সংযুক্ত করো তাহলে বাল্বটা জ্বলে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা পড়লাম কি শুষ্ক কোষের গঠন, কিভাবে আমরা গঠন করব। দেখো খেয়াল করো, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড পদার্থ হিসাবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং কয়লা, এই তিনটি পদার্থ লাগছে। এখানে প্রতিটি পদার্থ কোনো গ্যাসীয় পদার্থ নাই, তরল পদার্থ নাই, যার কারণে এই কোষটার নাম হচ্ছে কি শুষ্ক কোষ। অর্থাৎ যতগুলো পদার্থ ব্যবহার করেছে সবগুলোই শুষ্ক টাইপের, যার কারণে এটাকে শুষ্ক কোষ। বিশেষ কোনো নামের কারণে এটাকে শুষ্ক কোষ বলা হয় নাই। তো এইভাবে আমরা কি করব, শুষ্ক কোষটা কী করবো শিক্ষার্থী বন্ধুরা গঠন করবো। এরপরে শুষ্ক কোষটা কিন্তু কাজ করবে। কীভাবে কাজ করবে, এর মধ্যে তো আমরা কি পদার্থ দিয়েছি, কি পদার্থ, তিনটি পদার্থ দিয়েছি, অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং কয়লা বা কার্বন। এই কয়লা বা কার্বন বা তিনজনে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি করবে, ইলেকট্রন উৎপন্ন করবে। ইলেকট্রন উৎপন্ন করে ইলেকট্রনকে একদিক দিয়ে যেতে দিবে আর একদিকে ঢুকবে, এভাবেই তখন এই বাল্বটা জ্বলবে। তার মানে কি আমরা এখান থেকে একটি শক্তি পাচ্ছি। কি শক্তি পেলাম, এই বাল্বটা যখন জ্বলবে তখন আলো পাবো, আবার তাপও পাবো, পাবো না, আলো পাবো এবং তাপও পাবো। তাহলে এই আলোক শক্তি এবং তাপ শক্তির উৎস কোথায়, এই তিনটি কি রাসায়নিক পদার্থ যে ব্যবহার করা হয়েছে, এই তিনটি রাসায়নিক পদার্থ থেকেই আমরা কি করতে পারি, আলো এবং তাপ শক্তি পেয়ে থাকি। তার মানে ড্রাই সেলে পদার্থগুলোর রাসায়নিক শক্তিকে আমরা কি আলো এবং তাপ শক্তিতে বিভিন্নভাবে রূপান্তর ঘটাচ্ছে। তার মানে কি ড্রাই সেলের দ্বারাও শক্তির রূপান্তর হয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এইভাবে আমরা আমাদের সামনে হতে পারে, প্রশ্ন আসতে পারে, একটি ড্রাই সেলের গঠনের বর্ণনা দাও, অথবা একটি ড্রাই সেল কীভাবে শক্তির রূপান্তর ঘটাতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই দুটি প্রশ্নের অ্যান্সার করতে চেষ্টা করো, আর তোমরা আরও খুঁজতে চেষ্টা করো যে তোমাদের আশেপাশে প্রতিনিয়ত কী কী ধরনের পদার্থ রূপান্তর হয়ে শক্তি পাচ্ছি আমরা, বা শক্তির রূপান্তর ঘটছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমাদের শুষ্ক কোষ হয়েছে। এবার আমরা এই অধ্যায়ের সবচাইতে মজার এবং খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি, বিদ্যুৎ। বিশ্লেষণ মানে কারো বিদ্যুতের সংস্পর্শে আসার পরে যদি সেটা ভেঙে যায়, অর্থাৎ একাধিক কোনো পদার্থ তৈরি করে, তো তাহলে তাকে আমরা তড়িৎ বিশ্লেষণ বলবো। অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ একটি প্রক্রিয়া বা তড়িৎ বিশ্লেষণ একটি কোষ, যে প্রক্রিয়ায় নতুন পদার্থ, অর্থাৎ এই প্রক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে। অর্থাৎ আমরা যা পড়ছি এখন পর্যন্ত সবগুলোতেই কিন্তু কোনো না কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে, এখানেও একটি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে। তো কীভাবে হবে শিক্ষার্থীবৃন্দরা, আমরা কিছুক্ষণের মধ্যে সেটা বুঝতে চেষ্টা করব। তো তোমরা খেয়াল করে দেখো, এই পৃথিবীতে দুই ধরনের পদার্থ রয়েছে। একটা হলো এমন কিছু পদার্থ রয়েছে যার ভিতরে বিদ্যুৎ প্রবাহ করলেও তার কোনো চেঞ্জ হবে না। খেয়াল করো আমার কথা, কিছু পদার্থ রয়েছে, মনে করো এইটি একটি পদার্থ যার ভিতর দিয়ে আমি বিদ্যুৎ প্রবাহ করছি বা চালাচ্ছি, কিন্তু এই পদার্থের কোনো পরিবর্তন ঘটছে না। এরকম উদাহরণ কী হতে পারে, বৈদ্যুতিক তার। বৈদ্যুতিক তার, এই বৈদ্যুতিক তারের ভিতর একটি পদার্থ, ধাতব পদার্থ এক ধরনের, এই বৈদ্যুতিক তারের ভিতর দিয়ে কিন্তু বিদ্যুৎ অনায়াসে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, পৃথিবীর বলাটা আমাদের জন্য কতটুকু যুক্তিসঙ্গত, বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে কিন্তু এই বৈদ্যুতিক তার দিয়ে আমরা বিদ্যুৎ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি বা সঞ্চালন করছি বা চালনা করছি। কিন্তু এই বৈদ্যুতিক তারের কি কোনো রূপান্তর হচ্ছে? হচ্ছে না। আবার কিছু পদার্থ রয়েছে যাদের ভিতর দিয়ে এরকম বিদ্যুৎ চালনা করলে সে ভেঙে অন্য পদার্থে পরিণত হবে। যে সকল রাসায়নিক পদার্থ বা পদার্থ বিদ্যুতের সংস্পর্শে আসলে বা বিদ্যুৎ চালনা করলে অন্য পদার্থে পরিণত হয়ে যায়, তাদেরকে আমরা তড়িৎ বিশ্লেষণ পদার্থ বলবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করে দেখো, এই পৃথিবীর সকল পদার্থ কি তড়িৎ বিশ্লেষণ করা যায় না? এই পৃথিবীর সকল পদার্থের ভিতর দিয়ে তড়িৎ বিশ্লেষণ করা যায় না। যে সকল পদার্থের ভিতর দিয়ে তড়িৎ বিশ্লেষণ করা যায় না তাদেরকে বলা হয় তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, আর যে সকল পদার্থের ভিতরে তড়িৎ বিশ্লেষণ করলে অন্য পদার্থে পরিণত হয় তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে পদার্থ বিদ্যুৎ চালনার উপর ভিত্তি করে পদার্থ কি দুই রকম, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য আর একটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। তড়িৎ অবিশ্লেষ্য যেমন তোমরা খেয়াল করে দেখো, যদি তুমি সোডিয়াম ক্লোরাইড নাও, এর সাথে যদি পানি যুক্ত করো, তাহলে সোডিয়াম ক্লোরাইডের কি হবে? দ্রবণ হবে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা আবার ভুল করো না যে সোডিয়াম ক্লোরাইডে পানি দিলে অন্য কোনো পদার্থ উৎপন্ন হয় না। তোমরা নিশ্চয় লবণ মিশ্রিত পানি খাও,
লেবু দাও, লবণ দাও, দিয়ে অনেক যখন আমাদের তৃষ্ণা পাই বা আমাদের দেহ যখন অনেক শক্তি অনুভব করে, তখন আমরা কিন্তু এ ধরনের খাবারটা খেয়ে থাকি। অতএব পানি দিলে, সোডিয়াম ক্লোরাইডে পানি দিলে কোনো বিক্রিয়া করবে না, বরং একটি দ্রবণ প্রস্তুত করবে। এই সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে অর্থাৎ AQ লেখা হয়, অর্থাৎ জলীয় দ্রবণ বোঝানো হয় যদি আমরা কি করি, বিদ্যুৎ চালনা করি, বিদ্যুৎ চালনা করি, তাহলে সোডিয়াম ক্লোরাইড আয়ন আর সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়নে পরিণত হবে। এখানেও AQ, এখানেও AQ, এরকম হবে, এরকম হবে বিদ্যুৎ চালনা যদি করি আমরা। তো আমরা দেখো, খেয়াল করে দেখো, তাহলে এখানে তোমার আর একটু যদি আমি ভালো করে লিখি, একদম ক্লিয়ারলি যদি লিখি, তাহলে কি হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড হবে আর হাইড্রোজেন গ্যাস হবে আর ক্লোরিন গ্যাস হবে। এটা হলো প্রথম পর্যায়ে, এটা হলো প্রথম পর্যায়ে হবে, আর এটা একদম শেষ অবস্থা, শেষ অবস্থা। এখন এটা কিভাবে হয় আর এটা কিভাবে হয় আমরা কিছুক্ষণের মধ্যেই জানবো। তো খেয়াল করো শিক্ষার্থীবৃন্দরা, পানিযুক্ত সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে বিদ্যুৎ চালনা করেছিলাম, লাস্ট অবধি পর্যন্ত কি সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস আর ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়েছে। তাহলে খেয়াল করে দেখো, আমরা নিয়েছিলাম সোডিয়াম ক্লোরাইড, পানিযুক্ত সোডিয়াম ক্লোরাইড, হলো আমাদের কি সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এদিকে ছিল এক ধরনের পদার্থ, উৎপন্ন হলো আরেক ধরনের পদার্থ। তার মানে এর মধ্যে কি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়েছে না হয়নি? তার মানে এখানেও রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়েছে। তাহলে আমরা কি সোডিয়াম ক্লোরাইডকে কি বলতে পারি? তড়িৎ বিশেষ পদার্থ বলতে পারি। কিন্তু গ্লুকোজ, যদি গ্লুকোজ নাও শিক্ষার্থীবৃন্দরা, গ্লুকোজে যদি তুমি কি করো, বিদ্যুৎ চালনা করো, তাহলে কিন্তু গ্লুকোজ এই বিদ্যুৎ চালনা করার ফলে কোনো ধরনের পরিবর্তন হবে না। তাহলে আমরা তড়িৎ বিশ্লেষ্য কি বলতে পারি? তাহলে গ্লুকোজ কি তড়িৎ বিশ্লেষ্য না অবিশ্লেষ্য? নিশ্চয় গ্লুকোজ কি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তাহলে পৃথিবীতে এরকম অনেক অনেক পদার্থ রয়েছে যারা তড়িৎ বিশ্লেষ্য, আবার কেউ কেউ তড়িৎ অবিশ্লেষ্য। এখন এটা কিভাবে কাজ করে শিক্ষার্থীবৃন্দ, আমরা সেটা জানতে চেষ্টা করব। তো আমরা প্রথমেই কি করব, একটি কাঁচের পাত্র নেব, বিকার। এটা একটা বিকার নিয়েছি আমরা, এটা একটা বিকার নিয়েছি। সেই বিকারের ভিতরে সোডিয়াম ক্লোরাইড দিয়ে দিয়েছি, পানির সহ পানি দিয়েছি আর সোডিয়াম ক্লোরাইড দিয়েছি। কি দিয়েছি? পানি দিয়েছি। তোমার সোডিয়াম ক্লোরাইডের পরিবর্তে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইডের পরিবর্তে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য হয় এমন পদার্থ তুমি নিতে পারো, সোডিয়াম ক্লোরাইডের পরিবর্তে যে কোনোটা নিতে পারো। এবার এই পানির মধ্যে আমরা একদিকে দিয়েছি তোমার একটি কি পাত, অর্থাৎ ক্যাথোড হিসাবে আমরা ব্যবহার করছি গ্রাফাইটের দণ্ড। এটা কিসের দণ্ড? গ্রাফাইট। এই যে এগুলো কিসের? গ্রাফাইটের, গ্রাফাইট দণ্ড। এটাও গ্রাফাইট দণ্ড, এটাও গ্রাফাইট দণ্ড, অর্থাৎ দুটোই গ্রাফাইট দণ্ড। গ্রাফাইট তোমরা নিশ্চয় বুঝো, কার্বনের আর একটা রূপভেদ হচ্ছে কি গ্রাফাইট। তো গ্রাফাইট দণ্ড নিয়েছি, এই গ্রাফাইট দণ্ডটাতে তার সংযুক্ত করেছি আমরা। তার সংযুক্ত করে গ্রাফাইট দণ্ডের একদিক ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে আর একদিক ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে সংযুক্ত করে দিয়েছি। হয়ে গেল আমাদের তড়িৎ বিশ্লেষণ কোষ প্রস্তুত করা, হয়ে গেল আমাদের তড়িৎ বিশ্লেষণ কোষ প্রস্তুত করা। তার মানে কি, এইখানে এই তড়িৎ বিশ্লেষণ কোষ সম্পন্ন করতে শক্তির প্রয়োজন আছে। সেই শক্তির উৎস কি? ব্যাটারি। সেই শক্তির উৎস কি? ব্যাটারি। অর্থাৎ এই ব্যাটারি ছাড়া তড়িৎ বিশ্লেষণ কোষ বানানো সম্ভব হবে না, অর্থাৎ বাইরে কোনো উৎস থেকে এখানে শক্তি সরবরাহ করতে হবে। এবার দেখো, খেয়াল করে দেখো, সোডিয়াম ক্লোরাইড রয়েছে, সোডিয়াম ক্লোরাইড যেহেতু পানিতে দেওয়া রয়েছে, তাই সোডিয়াম ক্লোরাইড যদি কি হয়, আর এখানে যদি আমরা কি করি, বিদ্যুৎ চালনা করি, বিদ্যুৎ চালনা করি, তাহলে কি হবে? সোডিয়াম আয়ন হবে আর ক্লোরাইড আয়ন হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় ষষ্ঠ অধ্যায়ে দেখেছো কিভাবে একটা মৌল আর একটা মৌলের সাথে বন্ধন গঠনের মাধ্যমে যৌগ গঠন করে, ক্যাটায়ন এবং অ্যানায়নের মাধ্যমে। তার মানে এখানে দুটি আয়ন রয়েছে, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন। এই ক্যাটায়ন এবং অ্যানায়ন বিদ্যুৎ চালনার ফলে ভেঙে ক্যাটায়ন এবং অ্যানায়নে পরিণত হয়ে গেল। অর্থাৎ এটি একটি নিরপেক্ষ যৌগ ছিল, সেই নিরপেক্ষ যৌগটা একটি ধনাত্মক আয়ন, একটা ঋণাত্মক আয়ন। তার মানে আমরা বলতে পারি যে সকল পদার্থে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন তৈরি করতে পারে তারাই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবার পানি আছে, পানি আছে,
পানিতেও যদি বিদ্যুৎ চালানো হবে, যেহেতু পানিতে বিদ্যুৎ চালানো হবে না, যেহেতু এর মধ্যে পানি রয়েছে আর কি সোডিয়াম ক্লোরাইড রয়েছে, তাহলে এটা ভেঙে কি হবে, হাইড্রোজেন আয়ন আর হাইড্রক্সিল আয়ন। শিক্ষার্থীবৃন্দ ব্যাপারটা খেয়াল করে দেখো, এর ভিতর কি ছিল, সোডিয়াম ক্লোরাইড, তাহলে তাতে বিদ্যুৎ পরিচালনা করলে কি দুটি আয়ন তৈরি হলো, ক্যাটায়ন আর অ্যানায়ন। আর এখানে কি হলো, পানি ছিল, পানিকে যদি আমরা ভাঙি তাহলে দুটি আয়ন বিদ্যুৎ চালনা করে দুটি আয়ন হয়, একটা হলো হাইড্রোজেন আয়ন, একটা হলো হাইড্রক্সিল আয়ন। এবার খেয়াল করে দেখো তোমরা, ক্যাটায়ন আছে দুটা, ক্যাটায়ন আছে দুইটি, কি কি, একটা হলো সোডিয়াম ক্যাটায়ন আর একটা হলো কি হাইড্রোজেনের ক্যাটায়ন। এই পাত্রের মধ্যে চারিদিকে কোথাও কোথাও সোডিয়াম আয়ন, কোথাও কোথাও হাইড্রক্সিল আয়ন, আর কোথাও হলো হাইড্রোজেন আয়ন, আর কোথাও হলো ক্লোরিন আয়ন এভাবে ঘুরে বেড়াচ্ছে। যেহেতু বিদ্যুৎ চালনা হচ্ছে অলরেডি, একটু মনোযোগ সহকারে দেখো, যেহেতু এর মধ্যে দিয়ে আমি বিদ্যুৎ চালনা করছি, যার কারণে সোডিয়াম ভেঙে সোডিয়াম ক্লোরাইড ভেঙে সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়নে পরিণত হয়েছে, এবং এটা পানির মধ্যে কি ঘুরে বেড়াচ্ছে। আবার হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন তৈরি হয়েছে, এই হাইড্রোজেন আয়ন হাইড্রক্সিল আয়ন পানি ভেঙে এরাও পানির ভিতরে ঘুরে বেড়াচ্ছে। এবার অ্যানায়ন দেখো, অ্যানায়ন কয়টি, দুটি, কি কি, একটা হলো আমাদের ক্লোরাইড আর একটা হচ্ছে কি ক্লোরিনের, আর একটা হলো হাইড্রক্সিলের, দুটি আয়ন রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এর পজিটিভ ধর্ম আর ক্যাথোডের হলো, ক্যাথোডের কাছে গেলে ইলেকট্রন পাওয়া যায়, ক্যাথোডের কাছে গেলে ইলেকট্রন পাওয়া যায়, ক্যাথোডের কাছে ইলেকট্রন পাওয়া যায়, অর্থাৎ ক্যাটায়নের ধর্ম আর ক্যাথোডের ধর্ম বিপরীত। ক্যাটায়নের ধর্ম আর ক্যাথোডের ধর্ম হলো বিপরীত। ক্যাথোড কি নেগেটিভ না পজিটিভ, পজিটিভ। তার মানে পজিটিভ কীভাবে হয়েছে, এরা একটা ইলেকট্রন ত্যাগ করে তো পজিটিভ হয়েছে, আবার হাইড্রোজেনও একটা ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা একটু লক্ষ্য করে খেয়াল করো, এই সোডিয়াম পজিটিভ আয়ন, তার মানে কি, এইখানে যদি আমি সোডিয়াম নিরপেক্ষ করতে চাই, অর্থাৎ প্রোটন এবং ইলেকট্রনকে সমান করতে চাই, এখানে কি প্রোটন আর ইলেকট্রন সমান আছে, এখানে প্রোটন 11টা, প্রোটন কত 11 আর ইলেকট্রন কত 10, আর এখানে প্রোটন কত 11, ইলেকট্রন কত 11। অর্থাৎ একটি পরমাণুতে যখন প্রোটন আর ইলেকট্রন সমান থাকে তখন সেটা কি হয়, নিরপেক্ষ হয়, ষষ্ঠ অধ্যায়ের কথা। আর একটি পরমাণুতে যখন প্রোটন আর ইলেকট্রনের অসমতা তৈরি হয় তখন হয় পজিটিভ হবে, না হয় নেগেটিভ হবে। যদি প্রোটন কমে যায়, না যদি ইলেকট্রন বেড়ে যায় তাহলে নেগেটিভ হবে, আর যদি ইলেকট্রন কমে যায় তাহলে পজিটিভ হবে। জয়টা ইলেকট্রন কমবে ততটা পজিটিভ। তাহলে ক্যাটায়ন মানে কি, ইলেকট্রন কম রয়েছে, আর অ্যানায়ন মানে কি, আর ইলেকট্রন বেশি রয়েছে। প্রয়োজন আর যতটি দরকার নিরপেক্ষ হওয়ার জন্য, সোডিয়ামের নিরপেক্ষ হওয়ার জন্য ইলেকট্রন কতটি দরকার, 11টি, কিন্তু এখন এই সোডিয়ামে রয়েছে 10টি, তার মানে কি এটা ক্যাটায়ন তৈরি করেছে। হাইড্রোজেনও ক্যাটায়ন তৈরি করেছে। ক্লোরিনের নিরপেক্ষ হওয়ার জন্য 18টি দরকার, 17টি দরকার, কিন্তু এখানে রয়েছে 18টি ইলেকট্রন, অর্থাৎ এর ইলেকট্রনের সংখ্যা বেশি রয়েছে। এখন এদের উদ্দেশ্য হলো তারা নিরপেক্ষ হবে এবং রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, একটু খেয়াল করো তোমরা এই জায়গাটা, তাহলে আমরা বলতে পারি এখানে যে এই ক্যাটায়নকে আকর্ষণ করবে ক্যাথোড। কেন শিক্ষার্থীবৃন্দুরা, এইরকম মনে করো যে তুমি মনে করো তোমার পেটে ক্ষুধা রয়েছে, তুমি ক্ষুধার্ত, তোমার সামনে দুজন মানুষ রয়েছে, একজনের হাতে রয়েছে ভাত আর একজনের হাতে রয়েছে ফুল। তাই তোমার পেটে কিন্তু ক্ষুধা, তুমি কোথায় যাবা, নিশ্চয়ই যার হাতে ভাত রয়েছে তার কাছে। ফুল দিয়ে তোমার এখন তো চলবে না। অতএব ক্যাথোডের ধর্ম হচ্ছে যে ওর কাছে গেলে ইলেকট্রন পাওয়া যায়, অর্থাৎ ক্যাথোডে ইলেকট্রন সঞ্চিত থাকে, অর্থাৎ ক্যাথোডে ইলেকট্রন পাওয়া যাবে। তাই যার যার ইলেকট্রন দরকার সে কোথায় যাবে, ক্যাথোডে যাবে। আর অ্যানোডকে ইলেকট্রন দেওয়া যায়, অ্যানোডকে ইলেকট্রন দেওয়া যায়, অ্যানোডকে ইলেকট্রন দেওয়া যায়। তাহলে যারা যারা ইলেকট্রন দিতে আগ্রহী তারা কোথায় যাবে, অ্যানোডের কাছে যাবে। তাহলে অ্যানায়নকে আকর্ষণ করবে কে, অ্যানোড। তাহলে অ্যানায়নের ধর্ম আর অ্যানোডের ধর্ম কি, একই রকম না বিপরীত? বিপরীত। ক্যাথোডের ধর্ম আর ক্যাটায়নের ধর্ম কি, বিপরীত।
তাহলে বিপরীত ধর্মগুলো আধানগুলো কি করবে? আকর্ষণ করবে। এখন যদি এই অ্যানায়ন ক্যাথোডের কাছে যায়, তাহলে ক্যাথোডের আর অ্যানায়নের ধর্ম কি একই রকম? তখন কী করবে? বিকর্ষণ করবে, ওকে ঠেলে দিবে। তাহলে এবার তোমরা খেয়াল করো, এই সোডিয়াম কোথায় যাবে? সোডিয়াম কোথায় যাবে? সোডিয়াম কার কাছে যাবে? ক্যাটায়ন যাবে ক্যাথোডের কাছে। সোডিয়াম যাবে কোথায়? ক্যাথোডে। অর্থাৎ আমরা লিখি এখানে ক্যাথোড। ক্যাথোডে কে যাবে? সোডিয়াম যাবে, আবার হাইড্রোজেনও যাবে, দুটাই যাবে। এবার খেয়াল করে দেখো, এই আয়নগুলোর কিন্তু আবার ক্রিয়াশীল ক্ষমতা রয়েছে। কেউ দেখো তোমাদের মধ্যে দুটো ছেলেই দৌড় প্রতিযোগিতায় যদি নামে, তাহলে দেখা যাবে একজন বেশি দৌড়াতে পারে আর একজন কম দৌড়াতে পারে। তেমনই দুটা ক্যাটায়ন রয়েছে, দুটা ক্যাটায়ন ক্যাথোডের কাছে যাবে, দুজনেই যাবে। দুজনেই যদি একসাথে যায় তাহলে তো ক্যাথোড মানে বিপদে পড়ে যাবে। যার কারণে কি, এই সোডিয়াম এবং হাইড্রোজেনের মধ্যে একজনের ক্যাথোডের কাছে যাওয়ার ক্ষমতা বেশি। কার বেশি? হাইড্রোজেনের বেশি। সোডিয়াম যেতে পারবে না। সোডিয়াম যাবে কখন? হাইড্রোজেনের যাওয়া শেষ হলে। হাইড্রোজেনের যাওয়া শেষ হলে এবার কি করবে? এইখানে যেহেতু ইলেকট্রন পাওয়া যায়, এই যে ব্যাটারি থেকে ইলেকট্রনগুলো আসছে, যার কারণে এখান থেকে ইলেকট্রন নেবে। নেওয়ার পর সোডিয়াম থেকে গেল, সোডিয়াম কিন্তু কোনো কাজে আসে নাই। হাইড্রোজেন কি হবে? এইভাবে পরমাণুতে পরিণত হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, হাইড্রোজেন কিন্তু এইভাবে থাকে না। কিভাবে থাকে? তখন একটা আয়ন না হয়, দুটা হাইড্রোজেন আয়ন দুটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন কি গ্যাসে পরিণত হবে। হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে। তার মানে কি, এইখান দিয়ে হাইড্রোজেন গ্যাস উড়ে চলে যাবে। প্রশ্ন হতে পারে, ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হবে? যে গ্যাসে ক্যাটায়ন উৎপন্ন ছিল, যার ক্যাটায়ন উৎপন্ন হয়েছিল, এখানে গ্যাসীয় পদার্থ কি আমরা ক্লোরিন আর হাইড্রোজেনকে দেখতে পাচ্ছি। ক্লোরিন আর হাইড্রোজেনকে দেখতে পাচ্ছি। তো ক্লোরিন আর হাইড্রোজেনের মধ্যে ক্যাথোডে যাবে ক্যাটায়ন, তাহলে ক্যাটায়ন যেখানে যাবে সেখানে কি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। শিক্ষার্থীবৃন্দরা, তাহলে এইভাবে হাইড্রোজেন গ্যাস। তাহলে আমাদের অবশিষ্ট থেকে গেল কে? সোডিয়াম কিন্তু কোনো কাজে এখনো অংশগ্রহণ করছে না। এইভাবে হাইড্রোজেন আয়ন আস্তে আস্তে কি পাত্র থেকে কমতে থাকবে। অন্যরূপভাবে ক্যাটায়ন, তো এবার ক্যাথোড গেল, এবার অ্যানোড। এবার অ্যানোডেও দুজন যাবে। অ্যানোডে দুই অ্যানায়ন আছে, তাহলে কে আছে? ক্লোরিন আছে আর হাইড্রক্সিল রয়েছে, দুজনই আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওই যে প্রথমে বলছিলাম দুজনের মধ্যে একজন আগে যাবে। এর মধ্যে কিন্তু ক্লোরিন না আগে গিয়ে হাইড্রক্সিল আগে যাবে। হাইড্রোক্সিল আগে যেতে পারে, কিন্তু এখানে একটা অসুবিধা রয়েছে। সেটা হলো যে ক্লোরিন আয়ন এবং হাইড্রক্সিল আয়নের মধ্যে অথবা প্রত্যেকটা আয়নের মধ্যে যার ঘনত্ব বেশি, দ্রুতগামী হওয়া সত্ত্বেও যার ঘনত্ব বেশি সে আগে যাবে। এখানে কিন্তু হাইড্রক্সিলের ঘনত্ব কম, ক্লোরিনের ঘনত্ব বেশি। যদিও ক্রিয়াশীলতার দিক থেকে ক্লোরিন পরে আর হাইড্রক্সিল আগে। ক্রিয়াশীলতার দিকে কি ক্লোরিন পরে আর হাইড্রক্সিল আগে, কিন্তু ঘনত্বের দিক থেকে এই পাত্রের মধ্যে অধিক পরিমাণে রয়েছে ক্লোরাইড আয়ন আর কম পরিমাণে রয়েছে হাইড্রক্সিল আয়ন, যার কারণে ক্লোরাইড আয়নটা কোথায়? অ্যানোডে আগেই চলে যাবে। আর এই কি করবে? এখন দাঁড়িয়ে আছে। এবার ক্লোরিন কি করবে? ইলেকট্রন একটা যেহেতু দিতে পারে, তাই না? একটা ইলেকট্রন কি করে দিতে পারে, তখন কি হবে? ক্লোরিন এভাবে পরমাণুতে পরিণত হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় জানো ক্লোরিন কীভাবে থাকে না, দ্বিপরমাণু অবস্থায় থাকে। তখন দুটা ক্লোরাইড, কয়টা? দুটা ক্লোরাইড আয়ন দুটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে কি ক্লোরিন গ্যাসে পরিণত হবে। তোমরা খেয়াল করে দেখো, তাহলে কি করছে? ক্লোরিন ইলেকট্রন দিচ্ছে, তাহলে ইলেকট্রনগুলো এখান থেকে যাবে না। দেখো খেয়াল করো, ইলেকট্রনগুলো এখানে গিয়ে জমা হচ্ছে না, ইলেকট্রনগুলো এখানে গিয়ে জমা হচ্ছে। তাহলে এই ইলেকট্রন যেহেতু ধাতব পরিবাহী, এটা তখন এখান থেকে ইলেকট্রনগুলো চলে যাবে, এই ইলেকট্রনগুলো এখান থেকে নিচের দিকে নেমে আসবে, এগুলো তো জমা হয়ে আছে। অর্থাৎ বলবে, আসো ভাই আমার কাছে ইলেকট্রন আছে। তাহলে যার যার ইলেকট্রন দরকার সে কোথায়? ক্যাথোডের কাছে ছুটবে। আর বলবে অ্যানোড, আসো ভাই আমার কাছে যার দেওয়ার প্রয়োজন আছে। তাহলে এখানে যার দেওয়ার প্রয়োজন আছে সে যাবে। এভাবে তোমার এইখান দেখি ক্লোরিন গ্যাস উড়ে চলে যাবে।
তাহলে এখান দিয়ে হাইড্রোজেন গ্যাস উড়ে গেল ক্যাথোড দিয়ে, আর অ্যানোড দিয়ে কি ক্লোরিন গ্যাস উড়ে চলে গেল। তাহলে এই গ্যাস তাহলে বাকি থাকলো কি সোডিয়াম আর হাইড্রক্সিল। এবার সোডিয়াম আয়ন আর হাইড্রক্সিল আয়ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে সোডিয়াম হাইড্রক্সাইড পরিণত হবে। অর্থাৎ এই পাত্রের নিচে দেখো খেয়াল করে, আমি সোডিয়াম হাইড্রক্সাইড এই পাত্রের মধ্যে অধক্ষেপ আকারে জমা হয়ে থেকে যাবে, আর হাইড্রোজেন গ্যাস আর ক্লোরিন গ্যাস চলে যাবে। তাহলে ফাইনাল ইকুয়েশনটা কি হলো, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ এর মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ চালনা করি আমরা, তাহলে কি হবে, সোডিয়াম হাইড্রক্সাইড হবে, আর ক্লোরিন গ্যাস হবে, আর হাইড্রোজেন গ্যাস হবে। দ্যাট ইজ রাসায়নিক বিক্রিয়া। তার মানে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমেও নতুন পদার্থ উৎপন্ন হয়। এবং শক্তি যদি আমরা এখানে যদি আমরা মানে শক্তি না দিতাম, তাহলে কিন্তু এই বিক্রিয়াটি সম্পন্ন হতো না। তো সুপ্রিয় শিক্ষার্থী বিন্দুরা, আমরা তোমাদের সামনে রাসায়নিক বিক্রিয়াকে দুটি ভিডিওতে উপস্থাপন করতে চেষ্টা করেছি। আমরা জানি না তোমাদের বোঝার মতো করে আমরা উপস্থাপন করতে পেরেছি কি না, কিন্তু আমাদের যতটুকু সামর্থ্য ছিল ততটুকু দিয়েই আমরা তোমাদের সামনে এই বিষয়গুলোকে উপস্থাপন করতে চেষ্টা করছি। এবার যদি আমাদের এই ভিডিও দেখার পর তোমাদের ভালো লাগে, তো বেশি বেশি শেয়ার করো, লাইক করো, এবং আমাদের নাচল কেএম স্কুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে করে আমরা তোমাদের সামনে আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তোমাদের সুচিন্তিত পরামর্শ আশা করছি, গঠনমূলক সমালোচনা আশা করে আগামী দিন তোমাদের সামনে তোমাদের বইয়ের 9ম অধ্যায় নিয়ে উপস্থিত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।